একবার থোপড়া লেগে গেছে। হ্যাঁ, একবারে মাথা বাড়ি আমার সর্বনাশ। এই যে থোপড়া লাগার যে বিষয়টা, মানে এটা কি কারণ হয়েছে আপনার কোনো ধারণা হইছে? রাকিব তাহলে আপনার কি লাগে ভাই না? ভাইস্তের সাথে কথা কইছিলেন যে এরকম পরিস্থিতি? কথা কইছি। ও কি বলছে? ভাইস্তে ওষুধ এনে দিছে, ওষুধ এনে দেওয়ার পরে ওর ফর্মুলা ভাবে দিতেছি, কোনো কাজই হয়নি। মোটামুটি উস্তা আর হইতেছে আপনার হইতেছে শশা আর হইতেছে ঝিঙ্গে, টোটাল কত টাকা খরচ হয়েছে বেড বোর্ড দিয়ে একবারে? মানে বিক্রি করছেন কত টাকা? 40 টাকা, 40-80 টাকা বিক্রি করছি। মানে 40-80 টাকা। আর উস্তে বেচছিলাম 40 টাকা। কৃষক শেষ না। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের নতুন এক উদ্যোক্তা, যিনি নাকি মালচিং পদ্ধতিতে করলা, শশা এবং ঝিঙ্গা রোপণ করছিল। দেন ওনার জমিতে যাব, তিনি হইতেছে আমাদের শহীদ কাকা। দেন ওনার জমির কি অবস্থা এবং কি কতটুকু ফলন পাইল বা কেমনে কি গাছের চেহারা বা A to Z ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করেন বা দেখতে থাকেন, তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ওনার জমিতে প্রবেশ করে ফেলছি। তো এইখান থেকে দেখেন করলা গাছের যে চেহারা, এগুলো প্রত্যেকটা গাছই থোপড়া লেগে গেছে। আমরা কিন্তু কিছুদিন আগে, মোটামুটি 2 দিন আগে, আমরা আমাদের কৃষক যে সিদ্দিক কাকা ছিল তার জমির পরিস্থিতি কিন্তু সেম। দেখেন এখানে মোটামুটি ফলন যে খারাপ তাও না, মোটামুটি ফলন হয়েছে আর কি। বাট এখানে একটা প্রবলেম হইতেছে, প্রত্যেকটা গাছে মানে থোপড়া ধরে গেছে এবং কি প্রত্যেকটা গাছের যে পাতা, প্রত্যেকটা পাতা কিন্তু লাল হয়ে গেছে, আপনারা লক্ষ্য করতেছেন। হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করেন, মানে প্রত্যেকটা উস্তা গাছে বা করলা গাছে এগুলা কিন্তু থোপড়া ধরে গেছে। আর এই পাশ হইতেছে আপনার আছে হইতেছে আপনার শশা, বাট শশার যে ফলন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ, শশা গাছগুলো এখনো ঠিক আছে। বাট শশা গাছেরও দেখলাম উপর দিকে যে গাছের যে অংশগুলো আছে ওই গাছের ওইখান থেকে মোটামুটি থোপড়া ধরছে আর কি। বাট শশার মোটামুটি খারাপ না, প্রত্যেকটা জালি আছে এবং কি জালিগুলো টিকতেছে আর কি। হ্যাঁ, আর এই পাশে দেখতে পেয়েছেন এটা হচ্ছে ঝিঙ্গা আর কি। ঝিঙ্গা মোটামুটি খারাপ না, ঝিঙ্গা মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো ভালো ফলন হয়েছে আর কি। এখানে মেন সমস্যা হচ্ছে প্রত্যেকটা গাছে থোপড়া লাগছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা হইতেছে A to Z ইনফরমেশন আমাদের যে কৃষক নতুন উদ্যোক্তা আমাদের শহীদ কাকা, দেন ওনার কাছ থেকে আমরা হইতেছে A to Z ইনফরমেশন শুনবো, আসলে এই জমিতে কি কি করছে বা এই থোপড়া লাগার কারণ কি, দেখুন উনি কতটুকু বলতে পারে, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার করলা জমিতে আসলাম, আসার পর এই করলার গাছগুলো একবার থোপড়া লেগে গেছে। একবারে মাথা বাড়ি আমার সর্বনাশ, তাই না? একবারে আপনি তো পরীক্ষা স্বরূপ লাগাইছিলেন না? পরীক্ষা স্বরূপ কতটুকু জায়গা লাগাইছিলেন এই জায়গা? মোটামুটি 2 ডিসিমেল। 2 ডিসিমেলের ভিতরে আপনি মোটামুটি 1টা 2টা 3টা 4টা বেড আর কি। এগুলো কি চারা রোপণ করছিলেন না? চারা রোপণ করছিলেন। আর এর আগে তো একটা পার্ট আমরা দিয়ে দিয়েছিলাম, তাই না, যে দেখছে দর্শকরা। এখন এই যে থোপড়া লাগার যে বিষয়টা, মানে এটা কি কারণ হয়েছে, আপনার কোনো ধারণা হয়েছে? এখন বিসি থেই থোপড়ার কারণ হয়েছে না বিষ দেওয়ার কারণ হয়েছে না, বুঝতে পারতেছেন না, কোনো ধরে পারতেছি না কিসের কারণ হইতেছে এটা। আমি রাকিবের সাথে কথা কইছিলাম, রাকিব জিজ্ঞেস করলাম যে এইগুলা কিসের জন্য। আচ্ছা, রাকিব কি বললো? রাকিব বললো হইতেছে যে এইগুলা নাকি গরমের জন্য এরকম হইতেছে আর কি। আর যে পরিমাণ তাপমাত্রা, মোটামুটি আজকে মনে হয় 42 না 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, যার কারণে কি এই মানে ফসল ফলাদি করা কষ্ট হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখতেছেন যে মালচিং এ যে ক্ষতি হইতেছে, এটা কি আমাদের এলাকায় যে নরমাল কৃষক বা নরমাল কাজ যারা করে, যেমন পুরাতন পদ্ধতি, আগের যে পদ্ধতিগুলো আছে, তাদের কিরকম পরিস্থিতি এরকম কিছু জানেন না? তাদেরও ক্ষতিবিধি হইতেছে গরমের কারণেই। তারপরেও কিছুটা পাইছে হলেও আছে তারা, কিন্তু আমার যেটুকু করছে ওইটুকুই আমি শেষ বলতে হইতেছে আপনার হইতেছে খরচটা বেশি পড়ে গেছে। কারণ আমাদের যে পুরাতন যে কৃষক বা অন্য যে কাজবাজ করে তাদের কিন্তু এত খরচ হয় না। আপনার এখানে খরচটা বেশি, যেমন আপনার লাগতেছে পেপার, অনেক পেপার লাগতেছে, চারা লাগতেছে, আবার ইদানিং মানে 20 একটু বেশি দিতে হয়, তাই না? পানি দিতেছি। শশা যে লাগাইছিলেন, শশার কি অবস্থা? শশা গাছ কাটা একটু আলহামদুলিল্লাহ ভালো আছে। শশা গাছ কাটা, শশার জালি টালি একটু ভালো হয়েছে, মানে মোটামুটি চলে আর কি, মোটামুটি চলতেছে আর কি। এই যে এই পাশে যে এটা লাগাইছেন, এটার নাম কি জানি? ঝিঙ্গা কি অবস্থা তাহলে? ঝিঙ্গা মোটামুটি খারাপ না, তারপর ওই যে গরমের কারণে থুপড়া এসে গেছে, থুপড়া অলরেডি এসে গেছে, আমি দেখতেছি, তাই না? মানে আরো অনেক আইসা যাইব আর কি, মনে হইতেছে আরো ক্ষতিবিধি হইবে, আরো ক্ষতিবিধি। হ্যাঁ, এই যে বৃষ্টি দিতেছি, পুরোটাই কাজ হইতেছে না, তাই না? রাকিব তাহলে আপনার কি লাগে ভাই না? ভাইস্তের সাথে কথা কইছিলেন যে এরকম পরিস্থিতি? কথা কইছি। ও কি বলছে? ভাইস্তে ওষুধ এনে দিছে, ওষুধ এনে দেওয়ার পরে ওর ফর্মুলা ভাবে দিতেছি, কোনো কাজই হয়নি। না কাজ, আমি যে পরিমাণ থুপড়া দেখতেছি আপনার উস্তা গাছে, আমার মনে হচ্ছে না যে থুপড়া সারার মতো থুপড়া হয়েছে। না, প্রত্যেকটা গাছে কিন্তু একবারে পাতার সাথে একবার গাছ মিশা রয়েছে, এরকম একটা পরিস্থিতি হইতেছে। আপনার এই 3টে এই সবজির আবাদ নিয়ে মোটামুটি উস্তা আর হইতেছে আপনার হইতেছে শশা আর হইতেছে ঝিঙ্গা, টোটাল কত টাকা খরচ হয়েছে বেড বোর্ড দিয়ে একবারে? 6,000 টাকার মতো খরচ হয়েছে আর কি, তাই না? মানে বিক্রি করছেন কত টাকা? 40 টাকা, 40-80 টাকা বিক্রি করছি। মানে 40-80 টাকা, আর উস্তে বেচছিলাম 40 টাকা।
এই হইতেছে আপনার বিক্রি। তাহলে এরকম যদি হয় তাহলে কৃষক কেমনে বাঁচবো? কৃষক শেষ না। কিসের জন্য আপনার লাগছে পেপার, লাগছে জাল, লাগছে বাঁশ, লাগছে যে আপনার আরো বিষ, ঠিক আছে, মানে এ টু জেড যে ফর্মুলা এগুলো মোটামুটি চলতেছে, তাই না? অনেক টাকা খরচ হইতেছে। তাহলে আমি মনে করতেছি যে এই যে মানে যেমন থোপড়া লেগে গেছে, এটা রোগ বলতে গেলে এটা রোগ। যাই যে কোম্পানি দিছে এটা, যেমন আমি রাকিব আনছি এগ্রোনের কাছ থেকে ডিলারশিপ, আমি মনে করি আমরা যদি আমাদের ভিডিও দেখে দেয় সেই ক্ষেত্রে এই যে যেটা রোগ ছড়াইছে এলাকা দিয়ে বর্তমান, এটা যদি খুব তাড়াতাড়ি প্রতিরোধ করে, তাই না? কারণ এগুলো দমন না করলে আপনার মতো কৃষক, যেমন আপনি হয়তো পরীক্ষা সব লাগাইছেন, দেখা গেল একটা কৃষক হইতেছে 20 ডেসিমেল জায়গা বা 20% জায়গা, হ্যাঁ, যদি লাগাইলো তাহলে তার এখন অবস্থাটা কি হইতো? অনেক খরচা ব্যয় হয়ে গেছে, অনেক ব্যয় হলো তো না, সবই যদি এরকম হয়ে যায় তাহলে তো সব। আচ্ছা, আমি দেখলাম শশা গাছ মোটামুটি ভালো, শশা গাছে তেমন থোপড়া টোপড়া এরকম কোনো কিছু আসে নাই, টুকটাক মাথায় দিয়ে নতুন করে থোপড়া ধরতেছে ওগুলোর জন্য। আর আপনার জমিতে পানি দিছিলেন কয়বার? তাতে মোটামুটি পানি দিছি 7-8 বার। 7-8 বার পানি দিছেন? এই মোটামুটি যে 35-40 দিনের মধ্যে। তার ভিতরে কি ড্রেন দিয়ে কোনো সার টার দিয়ে দিছিলেন? না, তার মধ্যে কোনো সার টার দেন নাই। বেড করার সময় বা জমি প্রস্তুতের সময় যে সার দিছিলেন ওই সারই চলতেছে আর কি সবকিছুই। মানে এখন আপনার নেক্সট পরিকল্পনা কি, মানে পরবর্তী কি পরিকল্পনা? পরিকল্পনা আবার ওই স্টেই লাগানোর পরিকল্পনা করছি, মানে আবার আরেকটা রিস্ক নেবেন আর কি। তো যাই হোক, যেহেতু অল্প করে করছেন, তারপর আপনি পরীক্ষা স্বরূপ যেহেতু করে ফেলাইছেন, আমি টেনশন করতেছি যে দেখেন, যেমন সিদ্দিক কাকা একজন করছে, উনি মোটামুটি 250 চারা রোপণ করছিল, এর ভিতরে কিন্তু মোটামুটি মাত্র 40টা চারা ওনার বাইসে রয়েছে, আর বাদ বাকি চারা কিন্তু মরে গেছে। তাহলে ওনার এখন কি পরিস্থিতি? কম আবার ধার দিনা করে আবার ওই রোপণ করে না। ওনার কাছে আমি ওনার সাথে লস হয়ে গেছে, ওনার কাছে কথা বললাম, করলো বাইসতে আমার এই অবস্থা, আমার সবকিছু শেষ হয়ে গেছে। উনি জাস্ট একটু লাভ হয়েছিল শশা থেকে যতটুকু আর কি লাভ করছিল আর কি। তো যাক, সেই ক্ষেত্রে আপনি দর্শকদের ইয়ার জন্য কিছু বলে দেন আসলে এই পদ্ধতিতে আসলে ভবিষ্যতে আসলে লাভবান সম্ভব কিনা, কি মনে হয় আপনার? এটা যদি ভালো বীজ রোপণ করা যায়, এটা বীজের থেকেও কিছু থুপড়ে আসে, তাই না? বীজের থেকে। তবে একটা বিষয় হইতেছে, একটা বিষয় আমি লক্ষ্য করছি, ওইটা যদি বাদ দেয় কোনো বীজ, ভালো কোনো বীজ দিয়ে করে উঠে পারে, তাহলে পারে হয়তো ভালো লাভবান হইব। আর নালি পারে আস্তে আস্তে সব ড্যামেজ হয়ে থাকবো, সব ড্যামেজ। কারণ আমাদের এলাকায় যে মানে সনাতন পদ্ধতি যেটা আর কি, পুরাতন পদ্ধতি, ওনারাও কিন্তু যেমন মরিচ রাকিব ভাই দেখলাম মোটামুটি 2 মণ 3 মণ করে নিতেছে আর কি। কিন্তু ইদানিং যে মরিচ গাছগুলো আছে এরা কিন্তু 10-5 করে নিতে পারতেছে না, তাই না? কিন্তু যে মরিচগুলো নিতেছে ওগুলো বাজারে দাম কম যাইতেছে আর কি। আমাদের এদিকে বলতেছে যে এগুলো সাদা মরিচ, জাল না, বহুত কিছু কইতেছে আর কি। রাকিব ভাইয়ের সাথে আমি যতটুকু কথা বুঝলাম আর কি। তো যাই হোক, আমি যতটুকু মনে করতেছি যে যেরকম আর কি রোগ বালাই ছড়াই গেছে এই জাতে আর কি, সেক্ষেত্রে এটার প্রতিকার খুবই দ্রুত আর কি করা দরকার, তাই না? তাহলে তো আসলে অনেক হইতেছে আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেকেই রাকিবের কাছ থেকে মোটামুটি বীজ নিতেছে, চারা নিতেছে, মালচিং নিতেছে, এ টু জেড সবকিছু নিতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা এইগুলা নেন, আপনারা অবশ্যই বুঝে শুনে সবকিছুই করবেন। দেন আজকে আমাদের কাকা সবকিছু উনি জাস্ট পরীক্ষা স্বরূপ করছিল, পরীক্ষা স্বরূপ করে কিন্তু উনি বিশাল একটা লসের মাধ্যমে আছে। সেক্ষেত্রে অবশ্যই নিজেরা রিস্ক নিয়ে কিন্তু কৃষিকাজগুলো করতে হবে সবটা সময়ের জন্য, কি কোন কাকা? তাই না? এটা তো আসলে অন্যের কোনো দায়ভার কিন্তু এই জায়গায় কোনো সময়ের জন্য নাই, তাই না? যেমন আপনি করছেন, এটা আপনার একটু জোর করে কেউ করায় নাই, আপনি নিজেই করছেন, তাই না? নিজে ইচ্ছা করেই করছি। আচ্ছা, এই যে কাজটা করলেন এর ভিতরে সুবিধা পাইছেন কি একটা জিনিস? যেমন আপনি তো আগে থেকে অনেক মানে পুরাতন যে কাজগুলো, পুরাতন কৃষিকাজ ওগুলো তো করে আছেন, ইভেন ওই যে কাজটা গুলো করছেন এর ভিতরে আর এই যে এখন যে করতেছেন এর ভিতরে কোনো পার্থক্য পাইছেন? যেমন ধরেন এটা কি খাটনি বেশি না ওইটা খাটনি বেশি, কি মনে হয় আপনার? না, এটা একটু মোটামুটি জোগাড়টা একটু ধীরে হস্তে দিলেও হয়। ঘাসপাত একটু কম হয়, ঘাসপাত কম হয়, ঘাসপাত কম হয়। এভাবে করলে অল্প জায়গায় বেশি। এই যে কটা গাছ লাগাইছি, এই গাছ কটা যদি মাটিতে বিছাই দিতাম তাহলে আরো অনেক জায়গা লাগতো, কিন্তু এইভাবে গাছের জন্য গাছটা বেশি পরে জায়গাটা কম লাগে আর কি, ফলন একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, আমাদের এলাকায় আরেকজন দেখলাম উনি আমাদের পুরাতন পদ্ধতিতে রোপণ করছে, তার ক্ষেত্রে কি অবস্থা? না, ভালো না, তার ক্ষেত্রে ভালো না। উনি তো হাইব্রিড না, উনি যদি আগের যে জাতগুলো আমাদের এলাকায় একটা জাত লাগাইছে, ওই জায়গায় ওই জাতটা একটু ভালো, মানে সাইড লাগাইছে, ওই সাইড বাই লাগাইছে আর কি, ওইটা একটু ভালো দেখতেছে। তাছাড়া কোনো ফসল ভালো নাই, সব খারাপ, বুঝতে ভালো না আর কি। মরিচ গাছের চেহারা তো এমনি ভালো না, মরিচ গাছে ভালো না, সবই ড্যামেজ। আর একটা বিষয় হচ্ছে আমাদের এলাকায় কিন্তু বন্যা হয় না মোটামুটি, 2 বছর ধরে তো কোনো পানি নাই, যার কারণে এই মাটির একটা গ্যাস আছে কিন্তু, যেহেতু সারটা প্রতি বছর ব্যবহার করা হয়। আমি মনে করতেছি যে পানিটা যদি আসার পর আর পানি আইসা যে জায়গাতে আসছিল পানি, সেই জায়গাতে পরিস্থিতি ভালো না, একই পরিবেশ। তো যাই হোক, সবই আল্লাহ ভরসা। তো যাই হোক কাকা, ভালো থাকেন, আর দেখেন পরিচর্যা করে কেমনি কি করা যায় না করা যায়। ঠিক আছে, ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম।
তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের যে নতুন উদ্যোক্তা 2% জায়গা, দেন ওনার কাছ থেকে, আমাদের শহীদ কাকুর কাছ থেকে সমস্ত ইনফরমেশন শুনতে পাইলেন। দেন আমি যতটুকু এখানে বুঝলাম যে প্রচুর পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে কিন্তু বর্তমান কোনো ফসল ফলাদি কিন্তু আসলে আমাদের এইদিকে হচ্ছে না আর কি, ঠিক আছে, এরকম একটা বিষয় আর কি। আর প্রত্যেকটা গাছই থুপড়া, এগুলো তো শুনলেনই ওনার কাছ থেকে। উনি কিন্তু যোগাল যত্ন মানে একবার যে খারাপ করছে তাও না, উনি 40,000 টাকা খরচ করে ইদানিং একটা বোরিংও করছে জাস্ট এই মালচিং দিয়ে ক্ষেত করার জন্য। বাট এই যে পরিস্থিতি, উনি এখন কিন্তু হতাশ যে আমি পরীক্ষা স্বরূপ মাত্র 3টা ফলন লাগাইছি, বা 3টা সবজির জাবাতটা, যেমন উস্তা, তার মানে করলা, আর হইতেছে আপনার শশা, আর হইতেছে ঝিঙ্গা। উনি কিন্তু মানে ওনার যে আশা ছিল এটা হইতেছে উনি বড় করে একটা বড় সড়ো একটা প্রজেক্ট উনি করার ইচ্ছা ছিল, বাট ওনার যে প্রথম অবস্থায় যে ধাক্কাটা খাইলো, এখন উনি মানে এখানে সাহস পেতেছে না। বাট তারপরে ওনার এই 2% জায়গার ভিতরে আবার অনেক উস্তা রোপণ করবে, এগুলো কিন্তু উনি এখানে ক্লিয়ার করছে, ঠিক আছে। তো যাই হোক, আমি যতটুকু বুঝতে পারতেছি, এখানে একটা বিষয় বলি, এখানে আসলে এই কোম্পানির যে মেইন উদ্যোক্তা সেটা হচ্ছে এগ্রো ওয়ানের সামিউল নাকি এরকম আর কি বিষয়টা আমি শুনছি যতটুকু। সামিউল ভাই, উনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, সেই ক্ষেত্রে ওনার কাছে একটা রিকোয়েস্ট, এই যে যে কৃষকরা যে মানে এই যে বিপাকে পড়তেছে, অবশ্যই এটার একটা সমাধান বা একটা সলিউশন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বের করবেন। কেননা প্রত্যেকটা কৃষক কিন্তু মানে খুব আশা নিয়ে কিন্তু তার এই ফসল ফলাদি উৎপাদন করে, ঠিক আছে, বা জমিতে নামে আর কি। এই ক্ষেত্রে আপনাদের যে কাজগুলো আছে স্মার্ট কাজ, এগুলো করতে কিন্তু অনেক টাকায় মোটামুটি খরচ পড়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।